আমাদের ব্যবহার্য যে কোনো যন্ত্রাংশ যদি খারাপ হয়, আমরা মিস্ত্রির কাছে নিয়ে যাই। মিস্ত্রি প্রথমে চেষ্টা করে যে কেন যন্ত্রাংশটা ঠিক মতো কাজ করছে না সেটা বোঝার জন্য। যদি সে সেটা প্রথমে বুঝে নিতে পারে, তাহলে খুব সহজেই কিন্তু সেই যন্ত্রটিকে আবার আগের মতো কার্যকরী অবস্থায় ফিরিয়ে আনতে পারে। ঠিক সেরকম আমরাও প্রতিনিয়ত বিভিন্ন কারণে অসুস্থ হচ্ছি, আমরা ছুটি ডাক্তারের কাছে। ডাক্তারও চেষ্টা করে অসুস্থতার কারণ কি, কারণ বুঝে তিনি ওষুধের দ্বারা আমাদেরকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু যদি আমরাই নিজেদের ইঞ্জিনিয়ার, অর্থাৎ আমরা নিজেরাই যদি নিজেদের অসুস্থতার কারণটাকে আইডেন্টিফাই করতে পারতাম, তাহলে কেমন হতো? আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে সুস্থ করতে পারতাম। আমরা এইটা বোঝার চেষ্টা করি না। আমরা সবাই অসুস্থ হয়ে মাথায় হাত দিয়ে কপাল চাপড়াই। আজকালকার দিনকালটাই খারাপ, সবার ঘরে ঘরে রোগ। আচ্ছা, সত্যি কি তাই? আমরা লোকের ওপর দোষ দিয়ে সবসময় নিজে এড়িয়ে যেতে চাই। সত্যি কি আমাদের কপাল খারাপ? সত্যি কি এর জন্য দায়ী বর্তমান সমাজ পরিস্থিতি? এটা একটু বিশ্লেষণ করার দরকার আছে। যদি আমরা ভালো করে এটা বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই পারি নিজেদের ডাক্তার হতে। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে আপনার সমস্যা এবং রোগ সম্বন্ধে ওয়াকিবহাল করা, যাতে আপনি নিজের সমস্যা নিজেই দূর করতে পারেন। এই ব্যাপারে বলতে গেলে সবার প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। একটু মন দিয়ে শুনবে গল্পটা। হ্যাঁ, যাদের খুব ব্যস্ততা আছে তারা জানি স্কিপ করে চলে যাবেন, কিন্তু আমি জানি আমার দর্শকদের মধ্যে বেশ কিছু দর্শক আছে যারা শিখতে চান। তারা ভিডিও এই পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আমি জানি আপনার চোখ খুলে দেবে যে আজকের ভিডিওটা, যে আপনি এইটা জানলেই নিজেকে নিজে সুস্থ করতে পারেন। তাহলে চলুন সেই গল্প। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম গাছে হাতের নাগালের মধ্যে একটি পাকা আম ঝুলছে। দেখলো কে? আমার চোখ দেখার সঙ্গে সঙ্গে মনে ইচ্ছা জাগলো যে আমটা খেলে কিন্তু হেবি সুস্বাদু হবে। মনে ইচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর কি করলো? পাকে বললো এগিয়ে চল আমের দিকে। পা এক পায়ে দু পায়ে এগিয়ে যেতে শুরু করলো আমের দিকে। যখন আমের কাছাকাছি পা পৌঁছালো, তখন শরীর বলল লাফ দে। গোটা শরীর লাফালো আর হাত ছিঁড়ল। আমরা দেখলাম হাত ছিঁড়ল, কিন্তু হাত ছেঁড়ার পিছনে কিন্তু গোটা শরীরের অ্যাক্টিভিটি ছিল। এর সঙ্গে পাও যুক্ত ছিল, মন যুক্ত ছিল, চোখ যুক্ত ছিল। কিন্তু আমরা বললাম কে পারলো? হাত পারলো। তারপরে সে আমটি আমি খেতে শুরু করলাম। পিঠে আমার পড়লো লাঠির বাড়ি। কেন? যে আমের মালিক সে দেখতে পেয়ে গেছে, সে এসে পিঠে দিল লাঠির বাড়ি। পিঠ বেচারা কিছু জানে না, কোনো অ্যাক্টিভিটি থাকে না, সে দেখেনি, কিন্তু লাঠির বাড়িটা খেলো কে? পিঠ। এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে বোঝাতে চাইলাম যে আমাদের শরীরের বিভিন্ন রোগের যে সিমটম গুলো আছে, সিমটম গুলোর মূল চাবিকাঠি কিন্তু অন্য জায়গায়। আমরা সেই রোগের নিয়ে চিন্তা করি, রোগ নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি। ঠিক এক্ষেত্রে যেমন পিঠে লাঠির বাড়ি পর পিঠে জ্বালা করলো, পিঠে ব্যথা হলো, কিন্তু এই ব্যথা পিঠে জ্বালা এর পিছনে মূল কারিগর ছিল কিন্তু প্রথম চোখ। কিন্তু কেউ চোখের দোষ দেবে না, সবাই বলবে যে সর্বাঙ্গীন শরীরটাকে বলবে তুই কেন আমটা খেলি, তাই তোকে মার খেতে হবে। আমাদের শরীরের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা যদি শরীরের সঠিকভাবে চালনা করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকাংশে বিভিন্ন জীবনশৈলী ভুলের কারণে যে রোগগুলো হচ্ছে, যেগুলো আজকের সমাজে মহামারীর আকার নিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় রোগ যেগুলো আমি সেগুলো নিয়ে বলবো। যেমন ঘরে ঘরে তো সুগার, এটা নাকি এমনি হয়, এটা জেনেটিক বলে খালাস ডাক্তাররা, জেনেটিক। দ্বিতীয়ত প্রেশার, এটা তো বয়স হলেই হবে, এটা কমন ব্যাপার। আমরা সব মেনে নিয়েছি, মেনে নিতে আমাদের শেখানো হয়েছে যে মেনে নিন আপনার প্রেশার বেড়েছে মানে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে। আর
আপনার সুগার হয়েছে মানে সারা জীবন ওষুধ খেতে হবে। আর্থ্রাইটিস, আপনি মেনে নিন যে আপনার আর্থ্রাইটিস হয়েছে মানে সারা জীবন আপনি যন্ত্রণায় ছটফট করতে হবে এবং ওষুধ খেয়ে যেতে হবে। কিডনি ফেলিওর, ক্যান্সার, কি বলবেন, আজকাল ঘরে ঘরে কিডনি ফেলিওর পেশেন্ট, ঘরে ঘরে ক্যান্সারের পেশেন্ট। আচ্ছা, সত্যি কি এর জন্য কে দায়ী আমরা ভেবে দেখেছি? আজকে আমি আলোচনা করব যে এই সমস্যাগুলোর জন্য আসলে আমাদের দোষটা কোথায়, আমরা কোথায় ব্যাপারটা বুঝতে পারছি না। যদি আমরা বুঝতে পারি এবং যদি আমরা নিজেরাই তার সলিউশন কিছু মাত্র যদি চেষ্টা করি, তাহলে যার আজকে বড় ডিসঅর্ডারটা হয়তো 30 বছর বয়সে আসছে, হয়তো সেটা 60 বছর বয়সে আসবে, আর যার 60-এ আসছে তার হয়তো 80 বছর বয়সে আসবে। একটু তো ব্যাপারটাকে লেন্দি করতেই পারি। তাহলে যেটুকু লেন্দি করলাম সেটুকু আমি সুস্থভাবে বাঁচবো। এবার আমি যদি পুরোটাই সব নিয়ম মানতে পারি, তাহলে 100% জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকা আজকের ডেটেও সম্ভব। পৃথিবীর সবচেয়ে সুস্থ দেশ যেগুলো, জাপান, ভিয়েতনাম, চীন, তাদের জীবনশৈলী, আমি আজকে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব, এগুলো তাদের জীবনশৈলী থেকে সংগ্রহ করা। কিন্তু এই কথাগুলো বেদে কিন্তু বারবার বলে গেছি। আমরা তো নিজের বাবাকে পছন্দ করি না, পরের বাবা তো শ্বশুর বাবাকে বেশি পছন্দ করি। নিজের মা খারাপ, শাশুড়ি মা খুব ভালো, এইটা আজকাল সমাজের শিক্ষা এবং সমাজের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি আমাদের বেদ যা বলে গেছে, বেদকে আমরা সন্দেহ প্রকাশ করি, কিন্তু সেই বেদের জ্ঞান যখন বিদেশ ঘুরে আসছে বা বিদেশি বিজ্ঞানী কোন রিসার্চ করে তার উপর নোবেল পাচ্ছেন, তখন আমরা কিন্তু তাকে বাহবা দিচ্ছি। এই ব্যাপারটা আগে নিজেকে বুঝে নিতে হবে, আর নিজেকে বুঝে নিলেই আমরা আজকের ডেটেও সমস্ত রোগ থেকে, আমি বলছি সমস্ত রোগ থেকে, হ্যাঁ একমাত্র অ্যাক্সিডেন্টাল ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, ভাইরাল এই যে প্রবলেমগুলো, এগুলো বাদ। কেন এগুলো কখন আসে, কিভাবে আসে কেউ বলতে পারে না, কিন্তু লাইফস্টাইল জনিত রোগ এবং যে কোনো অর্গান ডিসঅর্ডার বলে যেগুলো আমরা আজকের সমাজে দেখছি, লাখ কোটি টাকা খরচা করেও আমরা অর্গান পাল্টেও মুক্তি পাচ্ছি না। সেই রোগের হাত থেকে বাঁচার আমি কিছু পদ্ধতি আলোচনা করব। যাদের হাতে সময় আছে, যারা জানতে চান, তারাই ভিডিওটা দেখবেন। ভিডিওটা বেশ বড়ই হবে, হ্যাঁ বিরক্ত লাগতে পারে, আপনারা হয়তো অনেকেই বলবেন ভিডিও ছোট করুন, কিন্তু আমি জানি অল্প কথায় আর যা হোক চিড়ে ভেজাতে একটু কথা বেশি লাগে। নিশ্চয়ই বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। ঠিক আছে, আমি গত 4/6/2025 তারিখে একটা ভিডিও আপলোড করেছিলাম, সুস্থ থাকার 4টি পিলার। এই সুস্থ থাকার 4টি পিলার, সেখানে বলা ছিল 4টি পিলার মানে প্রথম পিলার হচ্ছে সঠিক খাবার, দ্বিতীয় পিলার সঠিক এক্সারসাইজ, তৃতীয় পিলার স্ট্রেস ম্যানেজমেন্ট, চতুর্থ পিলার সঠিক ঘুম। এই 4টে পিলারকে যদি আমরা শক্ত রাখতে পারি, অর্থাৎ সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমাদের শরীরে কোনো রোগ আসবে না। হ্যাঁ, তার জন্য কিছু তথ্য প্রমাণ গল্প দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। ভিডিওটি জনপ্রিয়তা লাভ করেছে। যখনই জনপ্রিয়তা লাভ করেছে তখন আমি মনে করলাম যে না, আমার দর্শকদের আরেকটু খুলে বোঝানো উচিত এই 4টি পিলারকে শক্ত করবো কিভাবে। আমরা যদি শক্ত না করি তাহলে তো ওই 4টি পিলার জেনে আমার কোনো লাভ হয়। আচ্ছা, শক্ত করার আগে আমাকে জানতে হবে 4টি পিলার দুর্বল হচ্ছে কেন। যদি দুর্বল হচ্ছে কেন এটা জানতে পারি, তাহলে সেই কেনগুলোকে দূর করে দিলেই পিলারগুলো অটোমেটিক শক্ত হয়ে যাবে, আর পিলার শক্ত হয়ে গেলে আমিও সুস্থ থাকবো। নিশ্চয় বুঝতে পারলাম। এবার বলছি, এই যে 4টি পিলার, আমি পিছন দিক থেকে শুরু করবো আজকে প্রথম দিক থেকে নয়, 4 নম্বর থেকে শুরু করব। 4 নম্বর পিলার সঠিক ঘুম। আচ্ছা, আজকে আমরা সঠিক ঘুম কথাটা আসছে কেন? সঠিক ঘুম কথাটা আসার পিছনে কিছুটা সামাজিকতা, কিছুটা মানসিকতা, কিছুটা অর্থনৈতিক ব্যাপার, এগুলো মিলিয়ে মিশিয়ে এমন একটা ক্রিটিক্যাল জায়গায় আমরা পৌঁছে গেছি, যার ফলে আমাদের এখন ঘুমের সময় টানতে লাগছে। ভগবান মানুষকে বানিয়েছিল 12 ঘন্টা সূর্য থাকবে, অর্থাৎ 12 ঘন্টা সে অ্যাক্টিভিটি করবে, আর 12 ঘন্টা অন্ধকার থাকবে, অর্থাৎ ঘুম আসতে যেটুকু দেরি লাগে সেই পর্যন্ত সে ঘুমিয়ে পড়বে, এবং ব্রাহ্ম মুহূর্তে
মানে রাত 3:30 4টের পর থেকে দেখবেন হালকা আলো বেরিয়ে যায়। সূর্য তখন উঠতে দেরি থাকে, তবুও কিন্তু আলো বেরিয়ে যায়। সেই আলো যেই উঠবে মানুষ ঘুম থেকে জেগে উঠবে। এটা ছিল ভগবানের তৈরি আমাদের শরীরের জন্য নিয়ম। কিন্তু আস্তে আস্তে আমরা উন্নত হয়েছি, সমাজে লাইট এসছে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে লাইট এসছে। আজকে লাইট আসাতে কি হচ্ছে, আমাদের কাজের সময় বেড়ে গেছে। স্বাভাবিক, মানুষ কাজ চায়, কারণ তার আরো পয়সা দরকার, কারণ তার সমাজে টিকে থাকতে গেলে আজকাল মূল থিঙ্কিং হয়ে গেছে শরীর গড়লে যাক, পয়সা চাই। হ্যাঁ, শুধু কাজের লোকটি না, বাড়ির প্রত্যেকের এই মানসিকতার ফলে বাড়ির কাজের লোকটি চাপে পড়ে যাচ্ছে যে পয়সার পিছনেই তাকে ছুটতে হচ্ছে। কারণ বর্তমান সমাজে টিকে থাকতে গেলে পয়সাটা খুব জরুরি। আমি এটাকে সমর্থন করছি, আমি বলছি না আপনারা কাজ ছেড়ে দিন বা কাজ ছেড়ে দেন, কিন্তু আপনি তো এটা বুঝছেন যে আপনি রাতে ঠিক মতো ঘুমাতে পারছেন না বলে আপনার শরীরের যে রিজেনারেশন প্রসেস আমাদের শরীরে চলে, সারাদিন যে ভাঙচুর হয়, যে ক্ষয়ক্ষতি হয়, সেগুলো ভগবান এমন সিস্টেম করেছে প্রতিদিন ইঞ্জিন অফ করে গ্যারেজে ভরে দাও রাত্রিবেলা। আপনি জানেন না সারা রাত কি হচ্ছে, আপনি কতবার শ্বাস নিয়েছেন তাও জানেন না, আপনি বেঁচে ছিলেন কিনা তাও জানেন না। আপনি জানতে পারলেন তখন যখন ঘুম ভাঙলো, তখন আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমি বেঁচে আছি। তার আগে পর্যন্ত কি হয়েছে আপনি কিচ্ছু জানেন না, কিন্তু সকালবেলা উঠে দেখলেন শরীর ফ্রেশ, শরীর এনার্জেটিক। তার কারণ সারা রাত ধরে আমাদের শরীর নিজে নিজে রিজেনারেশন প্রসেস চালায়। তাহলে সেই রিজেনারেশন প্রসেস চালানোর জন্য শরীরের দরকার সঠিক 7 থেকে 8 ঘন্টা একটা অ্যাডাল্ট পার্সনের ঘুম দরকার। কিন্তু আমরা কি করছি যে আজকাল ফ্যাশন, স্মার্ট মোবাইলের যুগ, ল্যাপটপে কাজ করা, রাত 12টা 1টা 2টো, তার সঙ্গে তো সাপে বড় হচ্ছে নেটফ্লিক্স। আজকাল কিছু হোটেল রেস্টুরেন্ট আছে রাত 12টার সময়তেই খোলে আর ভোর 5টায় নাকি বন্ধ হয়। এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য আমাদের রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের শরীরের রিজেনারেশন প্রসেস স্লো হয়ে যাচ্ছে। ফলে কিন্তু আমাদের বড় বড় লাইফস্টাইল ডিজিজ যেটাকে বলছেন, বা অর্গান ফেলিওরের যে সমস্যা, বা ক্যান্সার সেল ডেভেলপ করার যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অতএব আমরা যদি বুঝে যাই, আমরা যদি প্ল্যানিং করতে পারি, আর আমরা যদি মন থেকে চাই, আমরা কিন্তু ঘুমের কোয়ালিটিকে একটু চেঞ্জ করার চেষ্টা করতেই পারি। আরে যা করছেন তার চেয়ে তো একটু বাড়াতে পারেন, আপনি ভালো থাকবেন। এটা গেল 4 নম্বর। 3 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ মানসিক চাপ। দেখুন, ভগবান মানুষকে বানিয়েছিল জঙ্গলে থাকবে, উলঙ্গ থাকবে, এবং পাহাড়ে, জঙ্গলে, গাছে থাকবে। নিজের বলে কিছু নেই, ফলে মানুষের স্ট্রেস ছিল না। ভগবান যখন ডিজাইন করেছিল তখন স্ট্রেস ম্যানেজমেন্ট ব্যাপারটা ভগবান ডিজাইন করতে ভুলেই গেছিলেন, কারণ ভাবেননি যে মানুষের স্ট্রেস আসবে। কিন্তু আমরা শিক্ষিত হওয়ার পর আস্তে আস্তে আমাদের নিজের আমার এই যে আমার ব্যাপারটা এসছে, আমার ব্যাপারটার থেকে আমাদের স্ট্রেসের জন্ম হয়েছে। অত্যাধিক মানসিক চাপ, প্লাস কাজের প্রেশার, প্লাস সামাজিক প্রেশার, এছাড়া আছে প্রাকৃতিক প্রেশার। সমস্ত প্রেশার নিতে নিতে আমাদের শরীর এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে আমাদের শরীরের যে মেটাবলিজমে এই স্ট্রেস ম্যানেজমেন্টের মূল যে কারিগরগুলো রয়েছে, যাকে আমরা বলি আপনার ডোজ, DOAC, অর্থাৎ ডোপামাইন, অক্সিটোসিন, সেরাটোনিন ও এন্ডোরফিন, এই 4টে যে নিউরোট্রান্সমিটার, এই নিউরোট্রান্সমিটারের ভেতরে যে ব্যালেন্স যাচ্ছে বিগড়ে যাওয়ার ফলে স্ট্রেস ক্রমশ বাড়তে শুরু করছে। স্ট্রেস যখনই বাড়ছে তখনই কি হচ্ছে, আমাদের আগের পয়েন্ট ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আর যখনই ঘুমের ডিস্টার্ব হচ্ছে তখনই কি হচ্ছে, কি যে আমাদের কিন্তু মেটাবলিজম বিগড়াতে শুরু করছে, শরীরের যে রিজেনারেশন সিস্টেম সেটা ঠিক মতো হচ্ছে না। অতএব স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুব জরুরি। স্ট্রেস ম্যানেজমেন্ট না করলে সুস্থ থাকা যাবে না। এবার আপনি বলবেন স্ট্রেস ম্যানেজমেন্ট করবো কিভাবে? হ্যাঁ, সেটা পাবেন আপনি 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টের যেটা দেখালাম, মানে যেটা আমাদের আজকে হিসেবে 4 নম্বর পয়েন্ট, সঠিক ঘুম। এই সঠিক ঘুমের
একটা বড় কারণ পেলেন কিন্তু 3 নম্বর, অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনার যদি স্ট্রেস বেড়ে থাকে, আপনি কিছুতেই আপনার শরীরে সেরোটোনিন হরমোন সিক্রেশন হবে না, আপনার ঘুম আসবে না, শুলেও ঘুম আসবে না। অনেকেই দেখবেন শুয়ে পড়ে ঘুম আসছে না, কারণ তার শরীরে হরমোন সিক্রেশন ঠিক মতো হচ্ছে না। আপনার ঘুমের জন্য দরকার এন্ডোরফিন, সেরোটোনিন, আপনার অক্সিটোসিন, ডোপামিন। এগুলো আপনার কেউ মনকে শান্ত করে, কেউ মনে খুশি ভাব আনে, কেউ আপনার ঘুমের জন্য কারিগর, কেউ আপনাকে রিল্যাক্স করতে সাহায্য করে। এই 4টি নিউরোট্রান্সমিটার। তাহলে নিউরোট্রান্সমিটার কমাতে গেলে আপনি স্ট্রেস আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করবেন? তার জন্য 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে রেগুলার শরীর চর্চা করা। দেখুন, আমরা বহু লোকে জানি যে স্ট্রেস মানুষের জীবনে প্রচন্ড ক্ষতিকর। স্ট্রেস কমানোর জন্য আমরা প্রচুর ওষুধ খাচ্ছি, প্রচুর কিছু করছি, কিন্তু কমছে না, কমে না, কমবে না। স্ট্রেস কমানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে এমন কিছু ওয়ার্কআউট করুন যে আপনি ঘেমে যাবেন, মানে কষ্টে আপনার জান বেরিয়ে যাবে। শরীর ওই সময়টুকু অন্য কিছু ভাবারই সময় পাবে না। শরীরের ব্লাড সার্কুলেশন এত বাড়বে যে নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স হওয়া শুরু করবে। কিন্তু একদিন না, এটা রোজ, পারলে যারা অসুস্থ তারা দিনে 2 বার। হ্যাঁ, এর জন্য অনেক পদ্ধতি আছে। যেমন আপনি সাঁতার কাটতে পারেন, সাঁতার কাটার সময় আপনি অন্য কিছু ভাবতেই পারবেন না। আপনি জিম করতে পারেন, আপনি অ্যারোবিক্স করতে পারেন, আপনি জুম্বা করতে পারেন, আপনি ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। হাজার রকম পদ্ধতি আছে। আপনি যে কোনো একটা পদ্ধতি আপনাকে অ্যাপ্লিকেশন করতেই হবে, কারণ যতক্ষণ আপনি শরীরে ওয়ার্কআউট না করবেন, ব্লাড সার্কুলেশন একবার অন্তত শরীরে যতক্ষণ না ফুল ফর্মে বাড়িয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার টোটাল সিস্টেমের ভিতরে যত পাইপলাইন আছে, পাইপলাইন ধুয়ে পরিষ্কার কে করবে? আপনার বাড়ির ড্রেনটি। রেগুলার রান্নাঘরের জল যেখান দিয়ে বেরোয়, রোজ পরিষ্কার জল বেরোনো সত্ত্বেও ময়লা পড়ে, তখন আপনি কি করেন? একবার অন্তত জোর করে বেশি জল ঢালেন, যাতে ময়লাগুলো ধুয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, বছরে একবার আপনি ঝাড়ুদার লাগান, ঠিক কথা, কিন্তু রোজ তো লাগান না। তবে শরীরের ক্ষেত্রেও আপনি রোজ যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে শরীরকে ওয়ার্ম আপ করেন, শরীরকে যদি হাঁপিয়ে দেন, হার্ট যদি ধাক 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 করে চলতে শুরু করে, তাহলে আপনার শরীরে ওই যে ব্লাড ফ্লোটা বাড়লো, ব্লাড ফ্লো অ্যাকচুয়ালি টোটাল আপনার যে সার্কুলেটরি সিস্টেমের সমস্ত পাইপ লাইনে ফোর্সে জল যাওয়ার ফলে যা ময়লা ছিল ধুয়ে নিয়ে চলে এলো কিডনির কাছে, কিডনি ছেঁকে বের করে দিল। আপনার সারাদিনের জন্য শরীর তরতাজা রইল। এবং যখনই এই শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে, যখনই ব্রেনে বেশি ব্লাড সাপ্লাই হবে, যখনই আপনার ব্লাড সাপ্লাই হলে আপনি জানেন যে শরীর চর্চা শরীরের সমস্ত সিস্টেমকে ঠিক করতে পারে, তখনই আপনার গাট হেলথ ঠিক হবে, তখনই আপনার ডাইজেশন ঠিক হবে, এবং গাট হেলথ আর ডাইজেশন যখন ঠিক হবে, মানে পেটই তো মস্তিষ্ককে চালায়। তাহলে আপনার স্ট্রেস অটোমেটিক করতে সাহায্য করবে, আর স্ট্রেস যদি অটোমেটিক কমে যায়, আপনার ঘুম তো এমনি আসবে। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত। এভাবে আমার মনে হয় ইউটিউবে এর আগে এরকম ভিডিও দেখেনি। যদি জীবনকে আমরা এভাবে চিনতে শুরু করি, তাহলে কিন্তু আমরা আজকের দিনে সুস্থ থাকতে পারি। এবার আসবে সবচেয়ে জরুরি এবং 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সঠিক খাওয়া। আচ্ছা, সঠিক খাওয়া বলতে কি বুঝি আমরা? আর সঠিক খেলে কি আমার বাকি 3টে পয়েন্ট কন্ট্রোল হবে? হবে। কিভাবে খাবে? দেখুন, এর জন্য আমি 5টা সূত্রের কথা বলি। সঠিক খাওয়া কি এটা জানতে 5টা সূত্র। প্রথমে ভাবুন কি খাবো, 2 নম্বর কেন খাবো, 3 নম্বর কতটা খাবো, 4 নম্বর ওকে কিভাবে খাবো, 5 নম্বর কখন খাবো। এই যে 5টা জিনিস একটু বিশ্লেষণ করে দিই। কি খাবো? আচ্ছা, আমার খিদে পেয়েছে, মানে শরীরে কিছু কেমিক্যাল, মিনারেলস, ভিটামিন, প্রোটিন এগুলোর দরকার পড়েছে। তখন খিদে পেয়েছে বলে আমরা বাজারের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মুড়ি, চানাচুর এই ধরনের প্রসেস ফুড খেয়ে নিলাম। হ্যাঁ, খেয়ে নিলে পেট তো ভরে যাবে, শরীরের ঘাটতি কি মিটলো? তাহলে খিদে কি সেটা আমরা যদি বুঝে নিই একবার। খিদে হচ্ছে আমার শরীর পরিচালনা করতে গিয়ে শরীরের কিছু লাগছে, যেটা শরীর বলছে আমার লাগবে, আমাকে দাও।
ব্রেনকে যখন শরীর বললো, ব্রেন বেচারা পাবে কোথায়? ব্রেন বেচারা কি করলো? হাইপোথ্যালামাসকে বললো খিদে পাইয়ে দাও, কালে ও খাবে, খেলেই আমি আমার প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাবো। এবার শরীর তো খিদে পাইয়ে দিল, আমরা খেলাম আমার জীবের স্বাদের জন্য বাজারে, আমি জানি যেগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না, সবাই জানে যে বাজারে ফাস্ট ফুড, প্রসেস ফুড এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। এতে অফিসিয়ালি দেখতে অনেক খাদ্যগুণ আছে বলা হয়, কিন্তু শরীরের জন্য এটা হার্মফুল বারবার প্রমাণিত হয়েছে। আমরা সেটা খেয়ে নিলাম, তাহলে আমরা কতটা ইন্টেলিজেন্ট। খিদেটা কিন্তু পেটের খিদে মিটলো, শরীরের খিদে কিন্তু মিটলো না, ফলে আবার কিছুক্ষণ পরে খিদে পাবে, ফলে আমাদের বারবার খিদে পায়। তাহলে কি খাবো? নিশ্চয়ই বুঝতে পেরেছেন, শরীরের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শরীর যেটাকে চিনি, অর্থাৎ বাই বার্থ আমরা প্রকৃতির তৈরি সমস্ত খাবারকে চিনি। প্রকৃতির তৈরি ফল, সবজি, এগুলো আমাদের শরীর সহজে ডাইজেস্ট করতে পারে, এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভালো। তাহলে কি খাবো? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেন খাবো? আচ্ছা, কেন খাবো? এই খাওয়াটা কি আমার মানসিক প্রস্তুত তৃপ্তির জন্য, না দৈহিক শান্তির জন্য? যদি মানসিক তৃপ্তির জন্য খান, তাহলে আপনি রোগের থেকে বেরোনোর কথা বা সুস্থতার কথা ভাববেন না। কারণ আমাদের শরীরের ধর্মই হচ্ছে আমাদের মন সবসময় আমাদেরকে ভুল পথেই টেনে নিয়ে যায়। ঠিক পথে মনকে ধরে রাখার জন্য আপনাকে বহুত সাধনা করতে হয়, তাছাড়া আপনি মনকে সঠিক পথে ধরে রাখতে পারবেন না। কিন্তু খারাপ পথে বা আমাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য মনকে কোনো ট্রেনিং দিতে হয় না, মন খুব সহজে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যায়। অর্থাৎ আপনি যদি মনের শান্তির জন্য খান, তাহলে আপনি যা খুশি খেতেই পারবেন, সেক্ষেত্রে তো এই ভিডিওটা আপনার কাছে কার্যকরী না। কিন্তু যদি দেহের শান্তির কথা ভাবেন, তাহলে কিন্তু আপনার ভাবার দরকার আছে যে আপনি কেন খাবেন। অর্থাৎ দেহের শান্তির জন্য। দেহের শান্তির জন্য যদি খান, তাহলে দেহের শান্তি যে খাবারে হয় সেই খাবার খান। বুঝতে পারলেন কেন খাবেন, কি খাবেন, কেন খাবেন? দুটো হলো। কিভাবে খাবেন? আচ্ছা, খাবার অনেক ভাবে খাওয়া যায়। আমরা শাস্ত্রে জানি ভগবান 32 পাটি দাঁত দিয়েছে, 32 বার চিবিয়ে খান। আপনারা যারা যারা বড় রোগে ভোগেন, তার মধ্যে বেশিরভাগ মানুষ, সবাই বলবো না, বেশিরভাগ মানুষ ওই এপাং ওপাং ঝপাং, অর্থাৎ এগালে ওগালে দুবার চিবিয়ে নিই, কট করে গিলে নিলাম। দাঁতের কাজ যদি আটকে করতে হয়, তাহলে তো শরীরে রোগ হবেই। আমরা জানি যে যত ভালো করে চিবাবো, তত ভালো করে আমাদের মুখের মধ্যে ডাইজেশন প্রসেস চলবে এবং ব্রেন অ্যানালিসিস করবে যে কি খাচ্ছি আমি, সেই খাবারটা ডাইজেস্ট করতে কিভাবে আমি ওটাকে ডাইজেস্ট করবো, কি কি কেমিক্যাল কতটা পরিমাণ লাগবে। কিন্তু ব্রেনকে সেই অ্যানালিসিসের টাইমে দিলাম, আমি ঝপাঝপ খেয়ে নিলাম। আমি কতটা খেয়েছি এটা বোঝানোর জন্য ব্রেনের 20 মিনিট সময় লাগে। এখান থেকে একটা সিগন্যাল ব্রেনে যেতে 20 মিনিট সময় লাগে, কিন্তু 20 মিনিটের মধ্যে আমি 1 বস্তা খেয়ে নিচ্ছি। বারবার বিজ্ঞান বলছে যে পেট ভর্তি কখনোই খাওয়া উচিত না, কেন আমাদের স্টমাকের একটা পেরিস্টালসিস মুভমেন্ট চলে প্রতি 20 সেকেন্ড অন্তর অন্তর। পেট ভর্তি খাবার খেলে ওই পেরিস্টালসিস মুভমেন্টটা হতে হবে, ইনডাইজেশনের প্রবলেম হবে। কিন্তু যদি আমরা সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাই, তাহলে কিন্তু সহজেই আমাদের ব্রেন বুঝতে পারে কতটা খেয়েছি, ঠিক আগে থেকে বলে পেট ভরে গেছে, আর খেতে হবে না। তখন দেখবেন প্রিয় খাদ্য বিস্বাদ লাগে, শরীরের সিম্বল। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে কতটা খাবো, সেটা বুঝতে গেলে কিন্তু চিবিয়ে খাওয়া জরুরি, বা কিভাবে খাবো বলতে গেলে চিবিয়ে খাওয়াটা খুব জরুরি। আর কতটা খাবোর জন্য আপনাকে জানতে হবে। যদি চিবিয়ে খান, তাহলে শরীরের যে অটোমেটিক সিস্টেম, সেই আপনাকে গাইড করবে, আপনাকে চিন্তা করতে হবে না। কারণ সুস্থভাবে বাঁচতে বেশি খাওয়ার দরকার পড়ে না, সঠিক খাওয়ার দরকার পড়ে, বেশি খাওয়ার দরকার পড়ে না। কারণ আপনি শাস্ত্রে শুনে থাকবেন যে 1 বার খায় যোগী, 2 বার খায় ভোগী, 3 বার খায় রোগী, 3-এর অধিক মহারোগী। হ্যাঁ, কিন্তু সেই একবার যদি আপনি ফাস্টফুড জাঙ্ক ফুড খান, তাহলে কি আপনি সুস্থ যোগী হবেন? না। একবার যারা খায় তারা দেখবেন কি খায়, তারা খায় 90% ফল এবং বাকি 10% প্রাকৃতিক খাবার। কোনো প্রাকৃতিক খাবার তারা খায় না। আমি বা আমার সঙ্গে যারা থাকে তারা দিনে 2 বার খাই। মজার ব্যাপার হচ্ছে 2 বারই আমরা 50% ফল খাই, আর বাকি 50% বাড়ির সাত্ত্বিক ভোজন, রান্না করা খাবার খাই। এভাবে বাঁচা যায়? কে বলে যে বাঁচা যায়? এবার আসি কখন খাবেন। দেখুন, ভগবান
আমাদের যখন ডিজাইন করেছে তখন কিন্তু সূর্য ডোবার পর আমরা দেখতে পাই না। আজকে লাইট হয়েছে আলাদা ব্যাপার, তাহলে যখন দেখতে পাই না খাবার প্রশ্নও আসে না। প্রকৃতিতে কোন প্রাণীটা সূর্য ডুবলে খায়? আর যারা নিশাচর তারা সূর্য উঠলে খায়, খুঁজে পাবেন না। তাই তো তারা এখনো পর্যন্ত সুস্থ। আর মানুষই এখন রাত 12টাতেও খায়, তারা 2টোতেও খায়। অর্থাৎ কখন খাবেন এটা আপনাকে সুস্থ থাকতে গেলে প্রকৃতির নিয়ম আপনাকে যা শিখিয়েছে, আপনাকে সূর্য অস্তের পর খাবার গ্রহণ করা বারবার বলা হচ্ছে সমস্ত রোগের মূল কারণ। তাহলে এই 5টা জিনিস বুঝে গেলেন। এবার দেখুন, যখনই আপনি এই 5টা জিনিস মেনে চলবেন তখন আপনার ডাইজেশন প্রসেস ঠিক থাকবে, আপনার গাট হেলথ ঠিক থাকবে। আপনি শুনে থাকবেন গাট ব্রেন অ্যাক্সেস বলে এখন নতুন আধুনিক রিসার্চ বেরিয়েছে। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের ব্রেনের সমস্ত সিগন্যালের অনেকটাই কন্ট্রোল করে আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়ারা। অর্থাৎ আমি যদি প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অ্যান্টিবায়োটিক এই ধরনের খাবার খাই, আমাদের এই গাট হেলথ বিগড়ে যায়, আমাদের উপকারী ব্যাকটেরিয়ারা ধ্বংস হয়। উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হলেই আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন বাড়ে। কারণ অপকারী ব্যাকটেরিয়া ওগুলোই পারে, আর উপকারী ব্যাকটেরিয়া ওগুলো কমাতে পারে। অর্থাৎ আপনি ওপর থেকে জল দিয়ে কোনো লাভ হবে না। আপনার গাট হেলথ বিগড়ে গেছে, তাহলে গাট হেলথ বিগড়ে গেছে বলে আপনার টেনশন বেড়েছে, টেনশন বেড়েছে বলে আপনার ঘুম নষ্ট হয়েছে। তাহলে 4টে পিলারের একের অপরের সঙ্গে যে কানেক্টিভিটি, দেখুন একটা বাড়িতে কিন্তু 4টে পিলার থাকে, 4টে পিলারে কিন্তু কানেক্টিভিটি একে অপরের সঙ্গে থাকে। কিন্তু সেই কানেক্টিভিটি একবার যদি বিগড়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু একদিক বসে যেতে পারে, বা দুদিক বসতে পারে, বা 3 দিক বসে যেতে পারে। আমাদের শরীরের ওই ছোটখাটো রোগ মানে একদিক বসে গেছে, মাঝারি রোগ মানে 2 দিক বসে গেছে, আর যে কোনো লাইফস্টাইল রোগ মানে 3 দিক বসে গেছে। 4 দিক বসলে তো রান্নাম সব থাকে। অতএব আজকের ভিডিওটা আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাই, যে আমাদের সুস্থ থাকার যে রহস্য, সেই রহস্য অ্যাকচুয়ালি ভাবতে হবে কোথা থেকে। আপনি যদি সঠিক খাওয়া দাওয়া করেন, রেগুলার যদি শরীরে এক্সারসাইজ দেন, রেগুলার যদি একটু যোগ প্রাণায়াম করেন, তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আর ঘুম নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। তাহলে এই নামে 4টে পিলার, আপনাকে কাজ করতে হচ্ছে, মূল ফোকাস থাকে 2টো পিলারের উপর, প্রবেশদ্বারের ডাইনে আর বাইরে। পিছন দিকের পিলার আপনাকে দেখতে হবে না। এই পিলার দুটো যদি স্ট্রং করেন, পিছনের 2টো পিলার ঠিক থাকে। তার প্রথম পিলার হচ্ছে খাওয়া দাওয়া, দ্বিতীয় পিলার হচ্ছে শরীর চর্চা। তাহলে সুস্থ থাকতে এই যে 2টো ব্যাপার, এই 2টো ব্যাপারকে যদি আপনি মেনে চলেন, যারা বুদ্ধিমান তারা দাঁত থাকতে দাঁতের যত্ন করুন। দাঁত পড়ে গেলে তখন হায় হায় বলে কোনো লাভ নেই। আর যারা রোগে ভুগছেন তারা এখনো সময় আছে, আপনার যে জায়গার চিকিৎসা করছেন করুন, কিন্তু তার সঙ্গে লাইফস্টাইলের এই পিলার দুটিকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করুন। দরকার পড়লে এই বিষয়ে কোনো বিশেষজ্ঞ সাহায্য নিন। তবে এ ব্যাপারে আপনাকে কোনো ন্যাচুরোপ্যাথিস্ট বেশি সাহায্য করতে পারবে। আরো জানতে চাইলে কমেন্ট করে জানান, ভিডিও খারাপ লাগলেও জানাবেন। তাহলে এই ধরনের ভিডিও আমি আগামী দিনে আরো দেব। আপনারা তো বড় ভিডিও হলে বিরক্ত হয়ে যান, তাই আমি বড় ভিডিও অনেকদিন হলো করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কিছু রিকোয়েস্ট এসছে আমার কাছে যে বড় ভিডিও করুন, আপনার বক্তব্য পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে, তাই আজকে এই ভিডিওটা করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত শরীরের 4টে পিলার দিকে নজর দেবেন, যাতে অসুস্থ হতেই না হয়। অসুস্থ হলে সমাজে তো ডাক্তাররা রয়েছে, কিন্তু আমি স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে চেষ্টা করুন না, পারবেন। মনকে বোঝান, নিজেকে বোঝান যে শরীরই তো সব কথা, শরীর শেষ পৃথিবীতে কিচ্ছু নেই, না সমাজ, না সংসার, না সন্তান, না কিচ্ছু থাকবে না। যতক্ষণ আমার এই শরীরটা আছে ততক্ষণ সবকিছু আছে। অতএব সবার আগে শরীরকে যত্ন করে তারপরে আপনি সমাজ, সংসার সবাইকে সময় দিন না। যত শরীর সুস্থ থাকবে তত বেশি সময় দিতে পারবেন। কিন্তু পার্সোনাল আপনার যেটা টাইম